বেশ কটা দিন চট্টগ্রামের বাইরে কাটিয়ে বাড়ি ফিরেই দেখতে পেলাম ডাকে অনেক কটা বই এসে উপস্থিত হয়েছে বিভিন্ন সূত্র থেকে, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান থেকে। এর মধ্যে একটি বই বেশ নজর কাড়ল আমার, মূলত তার অঙ্গষষ্ঠ, প্রচ্ছদ এবং মুদ্রণ পারিপাট্যের জন্য। বইটির লেখক আনিস চৌধুরী। জানি না এই প্রজন্মের পাঠক তার নাম কিংবা লেখালেখির সঙ্গে কতটা পরিচিত, কিন্তু এক সময়ে ধরা যাক 50-60-এর দশকে তিনি বেশ জনপ্রিয় এবং আলোচিত লেখক ছিলেন। তার সতীর্থরা ছিলেন শামসুর রহমান, সৈয়দ শামসুল হকের মতো সাহিত্যিকবৃন্দ। তিনি কথা সাহিত্য রচনা করতেন, রেডিও টেলিভিশনের জন্য নাটক লিখেছেন, সাহিত্য বিষয়ক নানাবিধ নিবন্ধ ইত্যাদি নিয়মিতই প্রকাশিত হতো তার জাতীয় পত্রপত্রিকায়। এক কথায় তিনি আমাদের বিকশমান আধুনিক বাংলাদেশি সাহিত্যের পুরোধা ব্যক্তিত্বদের মধ্যে একজন। তাই তার বইটি আকর্ষণ করল আমাকে, এবং বিশেষভাবে এই বইটি তার হয়ে ওঠার পর্বে রচিত কিছু লেখালেখির সংকলন। তার জন্ম 1929-এ, তিনি খুব দীর্ঘায়ু লাভ করেননি। 61 বছর বয়সে তার প্রয়াণ ঘটে, কিন্তু এর মধ্যে তিনি বেশ কিছু গল্প, উপন্যাস, নাটক, নিবন্ধ ইত্যাদি রচনা করেছেন। এবং এই গ্রন্থটি অনেক দিন বাদে আবিষ্কার করেছেন তার কন্যা, এই দেশের একজন সুপরিচিত সঙ্গীত শিল্পী, স্থপতি এবং বিশেষভাবে সংগঠক। আমরা সবাই বেঙ্গল ফাউন্ডেশনের নাম জানি, তিনি তার মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। বইটি তিনি আমাকে পাঠিয়েছেন এবং আমি এটি পেয়ে অত্যন্ত আপ্লুত এবং প্রীত হয়েছি। তাই শুরুতেই তার প্রতি আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো বইটি আদ্যপান্ত পাঠ করে আমি এক ধরনের আবেগের আতিশয্যই অনুভব করেছি ভেতরে ভেতরে, কারণ এর ভেতর দিয়ে আমাদের দেশের সাহিত্যের হয়ে ওঠার একটা পর্বের ছবি যেন আমি নতুন করে দেখতে পেলাম, এবং সেই পর্বটির কুশীলবদের প্রতি নতুনভাবে এক ধরনের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা অনুভব করলাম। তাই ভাবলাম আজকে আমার ভিডিও গ্রন্থালাপ আমি মাঝে মধ্যে করে থাকি, আজকের পর্বে আমি এই বইটি এবং তার লেখককে নিয়ে দুটো কথা বলব। বইটির নাম আনিস চৌধুরী, হয়ে ওঠার লেখাজোখা। নামেই বোঝা যাচ্ছে এটি তার প্রারম্ভিক পর্বের রচনাবলীর সংকলন। তো এর প্রচ্ছদটি এরকম, তার ছোটবেলার একটি ছবি রয়েছে। বইটি সম্পর্কে এর শেষ পাতায় যে লেখকের পরিচিত রয়েছে আমি সেটি পাঠ করব, এবং ভূমিকায় এর সংকলক এবং সম্পাদক তার কন্যা লুভা নাহিদ চৌধুরী যে কিছু কথা লিখেছে সেখান থেকে অংশবিশেষ পাঠ করে আমি বইটি সম্পর্কে দুটো কথা বলে তার আনিস চৌধুরী নিজের লেখা একটি রচনার অংশবিশেষ পাঠ করব। শুরুতে আমি আনিস চৌধুরীর পরিচয়টা পড়ে শোনাই গ্রন্থের শেষ প্রচ্ছদ থেকে। আনিস চৌধুরী 1929-1990 ছিলেন নাট্যকার, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক এবং কিঞ্চিৎ কবি। এই কিঞ্চিৎ কবির বিষয়টি নিয়েও আমি একটু পরে কথা বলবো। রেডিও টেলিভিশনের সংবাদ বিভাগে দীর্ঘদিন কাজ করে দক্ষ সাংবাদিক হিসেবে সুনাম অর্জন করেছিলেন তিনি। তবে তার ঝোঁক ছিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি। এটিও বেশ আকর্ষণীয় একটি তথ্য। কিশোরবেলা থেকে লেখালেখিতে ব্যাপৃত হন তিনি।
সে সময়কার বিভিন্ন পত্রপত্রিকায় ও সাময়িকীতে তাঁর লেখা প্রকাশিত হলে সেগুলি সযত্নে সংরক্ষণ করতেন। এখনকার মতো ডিজিটাল যুগ তখন নয়, তাই পেপার কাটিং করে আঠা দিয়ে কোনো ডায়েরি বা খাতায় সেঁটে রাখাই ছিল দস্তুর। আনিস চৌধুরীর তেমনই এক খাতা, যা প্রায় ৮০ বছর আগেকার, উদ্ধার করেছেন তার কন্যা। সে খাতায় পরিস্ফুট হয়ে উঠেছে আনিস চৌধুরীর চিন্তা চেতনা, সঙ্গে উঠে এসেছে সমসাময়িক সাহিত্য চর্চার নিদর্শন। আর তার কন্যা লুবা নাহিদ চৌধুরী বইটি বেশ যত্নের সঙ্গে সংকলন করেছেন। বইটি হাতে নিলেই মন ভালো হয়ে যায়। তার কাগজ, তার প্রচ্ছদ, তার বাঁধাই, তার বিন্যাস সবই অত্যন্ত মনোমুগ্ধকর। তো লুবা নাহিদ চৌধুরীর তার প্রাককথনে লিখেছেন, ছোট্ট করে একটা অংশ পড়ে শোনাচ্ছে। আমার মা যতটা গোছানো ছিলেন, বাবা ততটাই ছিলেন বেখেয়াল। বাবা কড়া আলো পছন্দ করতেন না, মা চাইতেন বাড়ির সব জানলা খোলা, সব পর্দা গোটানো, ঘর ফর্সা থাকবে। রাতে আবার মা চাইতেন হালকা আলো, আর অন্ধকার বাবার মোটেই পছন্দ ছিল না। আলো ঢোকা না ঢোকা নিয়ে প্রায়ই মৃদু তর্ক হতো। বাবার হাতের লেখা তাঁরই মতো, খোলা, ছড়ানো, প্রায় দুর্বোধ্য। মার লেখা ছিল পরিষ্কার, গোটা গোটা অক্ষর, খুবই সুন্দর, কিন্তু আদর্শে তাদের কোনো অমিল ছিল না। টাকা পয়সা বিষয় আশয় নিয়ে কোনো পক্ষেরই আগ্রহ ছিল না। বাবার তো একেবারেই না। আত্মীয়রা হয়তো বলতেন, আপনার একটিমাত্র সন্তান, কিছু রেখে যাবেন ওর জন্য। মা একাধ সময় বলতে চাইতেন, বাড়িঘর তো হলো না, কিন্তু পরে দুজনেই ভেবেছেন মেয়ে লেখাপড়া করে নিজের জীবন নিজেই গড়ে নেবে, আর নিজের বাড়িঘর না থাকলেও জীবন একরকম ভালোই কেটে গেছে, ওসব নিয়ে চিন্তা করে লাভ নাই। তো লুভা আরো লিখছেন যে বাসায় একটা ব্রিফকেস ছিল, সেখানে পুরনো পাসপোর্ট, ছোট ছোট কাগজের কাটিং, সরকারি বিভিন্ন পদের আইডি কার্ড, আমার কিছু সনদ, উলের কাঁটা, মা খুব ভালো সেলাই করতেন, ইত্যাদির সঙ্গে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো একটা খাতা পাই। বোঝাই যায় খাতাটা 40 সালে রিজভি নামে রসায়নের কোনো ছাত্রের। রুল টানার প্রতি পাতায় নিটোল হাতে কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের নোট লেখা আছে। 40 সালে উন্নত মানের কালি ছিল নিশ্চয়ই, কারণ লেখা এখনো কি পরিষ্কার। কয়েকটি পাতায় শিক্ষকের সই আর টিক মার্কও দেখা যায়। খাতায় মুকুলের মহফিলের সদস্য নম্বর সহ দৈনিক আজাদ পত্রিকায় ছাপানো আমার বাবার বেশ কয়েকটি লেখানিটি রাখা। কিছু লেখা 44-এর, 49-এ দৈনিক ইত্তেহাদের মিতালি মজলিসের কাটিংও আছে। বাবার জন্ম 1929 সালে, 35 ইউরোপিয়ান অ্যাসাইলাম লেন, তালতলা, কলকাতায়। 44 ওর বয়স 15। তো সেই 15 থেকে 20 বছর বয়সের এক 14 যুবকের লেখা কয়েকটি রচনার সংকলন এই গ্রন্থ। তো সেখান থেকে আমি একটি রচনা আপনাদের অংশবিশেষ পাঠ করে শোনাতে চাই। তার আগে আরেকটু জানিয়ে রাখি, এই সূচনাতেই বা ভূমিকাতে তার সম্পর্কে আরও কয়েকটি কথা লিখেছেন তার কন্যা লুবা নাহিদ চৌধুরী, সেটি পাঠ করে শোনাতে চাই। এতে করে আনিস চৌধুরীর অন্যরকম আরেকটি পরিচয় গড়ে উঠবে। দৈনিক আজাদ ও ইত্তেহাদে প্রকাশিত আমার বাবার এইসব ছোট ছোট লেখার মধ্যে কিশোর ও যৌবনের উন্মেষকালে নানা কৌতূহলের সন্ধান মেলে। দেশভাগ হয়নি তখনও, কিন্তু নিজের একটা জায়গা পাওয়ার প্রবল উৎসাহ লেখাগুলোতে ধরা পড়ে। কয়েকটি লেখায় পাকিস্তান রাষ্ট্রের প্রতি সমর্থন রয়েছে, যা সেদিনের সমাজ রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। পরবর্তীকালে বাবা স্বীকার করেছিলেন তার প্রকৌশলী হওয়ার খুব ইচ্ছা ছিল, এবং 43-এ কলকাতায় স্থানান্তরের কয়েক বছর পর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তিও হয়েছিলেন। কিন্তু অনটনীয় দেশভাগের বিপর্যয়ে সেখানে লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। টর্চ লাইট ও জাহাজের মডেল তৈরির লেখা দেখে বোঝা যায় প্রযুক্তি বিষয়ে তার ঝোঁক ছিল। সুন্দর চৌকস ডিজাইনের প্রতি তার আগ্রহ ছিল, তাই হয়তো অত ছোটবেলা কিভাবে ডিজাইন তৈরি করতে হয় সে নিয়ে লিখেছিলেন। এই বইয়ে রচনার সংখ্যা প্রায় 20টির মতো, 6, 8, 10, 12, 14, 16, 18, 19, 19টি। এর মধ্যে 18টি নিবন্ধ এবং একটি কবিতাও রয়েছে শেষ দিকে। নিবন্ধগুলোর বিষয় বৈচিত্র্য খুবই খুবই পরিধানযোগ্য।
যেমন রয়েছে রম্য রচনা বিলাতি বেগুন বিলাতি নয়, তেমনি রয়েছে জীবনী, রয়েছে স্মৃতিকথা। জীবনীর মধ্যে খুব বিস্ময়কর যে সেই তখন 60-এর দশকে তিনি লিখছেন মাইকেল বাকুনিন, প্রখ্যাত রুশ নৈরাজ্যবাদী রাষ্ট্রচিন্তক হিসেবে যার পরিচয়, বাকুনিনের উপর প্রবন্ধ রয়েছে এই বই, যেটি একটি অসাধারণ বিষয়। স্মৃতিচারণ রয়েছে 3রা জুলাই কলকাতার সেই সময়কার তার সামাজিক রাজনৈতিক কিছু ঘটনা, পরম্পরার ইতিহাস রয়েছে। এই ধরনের মহাতীর্থে নামের একটি অসাধারণ রচনা, মূলত রবীন্দ্রনাথকে ঘিরে। এছাড়া কিশোরদের জন্য, পাঠকদের জন্য টুকটাক কিছু বই, যেমন মডেল তৈরি, টর্চ লাইট তৈরি, পড়বার নিয়ম। এতে বোঝা যায় এই মানুষটির আগ্রহের বিস্তৃতি কত ব্যাপক, এবং তার মনের মধ্যে এক ধরনের গ্রহিষ্ণুতা, কৌতূহল, এক ধরনের জগৎকে জানার আকাঙ্ক্ষা, জানানোর বাসনা, সব মিলেমিশে বেশ আকর্ষণীয় চরিত্র। আমাদের খুব দুর্ভাগ্য যে তিনি বেশি দিন বাঁচেননি, মাত্র 60-61 বছর বয়সের জীবন তার, কিন্তু এর মধ্যে তিনি যা করে গেছেন তার জন্য আমরা অবশ্যই তার প্রতি কৃতজ্ঞ, এবং তাকে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করে আমি তার একটি লেখা অংশবিশেষ আপনাদেরকে পড়ে শোনাতে চাই। লেখাটির নাম আগেই বলেছি, এই ধরনের মহাতীর্থে, রবীন্দ্রনাথ বিষয় লেখা, তার অংশবিশেষ আমি পড়ছি। আমাদের কর্মবহুল জীবনের মাঝখানে আমরা হাঁপিয়ে পড়ি নিষ্ঠুর তান্ত্রিক সভ্যতার অবদানে। দুনিয়ার এপার থেকে ওপার অবধি শুধু অসহায় মানুষের বুকে ছুরি হানবার কলা কৌশল তৈরি করা নিয়েই সবাই ব্যস্ত। ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে কে কত বড় আঘাত এনেছে সভ্যতার বুকে, সেটাই যেন আজ সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি। যুদ্ধের এই হানাহানি, মানুষের রেশারেশির ভেতর যখন এই সুন্দর পৃথিবীর চারদিক বিষিয়ে ওঠে, তখন বিশ্বকবির বাণী যেন আবার ভেঙে পড়া মনকে জাগিয়ে তোলে চাবুকের আঘাতে। উদাত্ত কণ্ঠে জানিয়ে দেয়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। জোড়াসাঁকোর নিভৃত গৃহটিতে যার জন্ম, তাকে নিরর্থক বলা চলে না। রবীন্দ্রনাথ এই পৃথিবীর আবিলতা, কুটিলতার ঘুরপাকে দিশে হারিয়ে ফেলেননি। তিনি নিজেই বলেছেন, আমি জীর্ণ জগতে জন্মগ্রহণ করিনি, আমি চোখ মেলে যা দেখলুম, চোখ আমার তাতে কখনো ক্লান্ত হলো না, বিস্ময়ের অন্ত পাইনি। যারা বড় হবেন পৃথিবীতে, আর 10 জনের চাইতে মাথা উঁচু করে তাদের চলতে হবে, কৈশোরেই তাঁরা তা টের পান। কবির নিজের কথায় বলতে গেলে, আমি এসেছি এই ধরনের মহাতীর্থে, এখানে সর্বদেশ সর্বজাতীয় ইতিহাসের মহাকেন্দ্রে। রবীন্দ্রনাথের ছেলেবেলা আর সবাইকার মতো নয়। ছেলেবেলায় মাত্র 13 বছর বয়সে কবি মা হারিয়েছিলেন। পিতার স্নেহে তাঁর কৈশোর পরিপূর্ণতা লাভ করে। রবীন্দ্রনাথ স্কুলের অনুশাসন মানতেন না, মাস্টারদের তীব্র মেজাজ ও কড়া শাসন কোনোটাই তাঁর মনঃপূত ছিল না। ঘরে বসে চারধারের রেলিংগুলোকে নিয়েছিল তার স্কুল। বেচারি আর কার উপর কর্তৃত্ব করবেন, সুতরাং নিষ্প্রাণ রেলিংগুলোর শিখগুলোর উপরেই তার মাস্টারি চলত। বিরাট আকাশ, উদার প্রান্তর, এসবের ভেতরেই যেন লুকিয়ে থাকত তার সাথী। প্রকৃতির সাথে কোলাকুলি করে মনের অব্যক্ত বাণীগুলো ভাষায় রূপায়িত করতেন। এখানেই তার কবিতা লেখার আরম্ভ। রবীন্দ্রনাথের কবিতা কেন ভালো লাগে? ছন্দমিল তো সবাই দিতে পারে, তবু তাঁর কবিতার ভেতর যেন আমাদের নিজেদের অবলা ভাবের অকওয়া কথা ফুটে ওঠে। বলতে চাই, দিনের আলো নিভে এলেও সূর্য ডোবে ডোবে, আকাশ ফিরে মেঘ করেছে চাঁদের লোভে লোভে। আর খুব এই কথাটাই ফুটিয়ে তোলেন তার কাব্যে। আমাদের মনের সাথে নিভৃতে এই যে আলাপন, এটা তাকে আমাদের কাছে আরো নিবিড় করে তোলে। কবির কৈশোর শুধু খেলাধুলার মাঝেই নিঃশেষ হয়নি। পাঠাগারের কোণে সমস্ত ধূপ থেকেই সে গন্ধ আহরণ করেছে। দর্শন, কলা, বিজ্ঞান সবকিছুই তিনি গ্রহণ করেছেন, কোনোটি বাদ দেননি। তাই রবীন্দ্রনাথকে শুধু কবি বা শুধু দার্শনিক বা শুধু শিল্পী বলে কল্পনা না করে, একক করে কল্পনা করতেই ভালো লাগে। রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছেন বলে নয়, অথবা তার আন্তর্জাতিক খ্যাতির নিমিত্তও নয়, রবীন্দ্রনাথকে ভালো লাগে আমাদের ভারতের জাতীয় কবি বলে। যেদিন স্বাধীনতার মশাল উঁচিয়ে আমরা চলবো এগিয়ে, সেদিন কবির বাণী কি চলার পথে আমাদের পাথেয় হবে না?
উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। কবি আজ নেই, রয়েছে শুধু তার বিরাট অবদান, যার সঞ্চয় কোনোদিন নিঃশেষ হবার নয়। মানুষ আর সব নিঃশেষ করে দিল, তার কাব্যকে চিরদিন আঁকড়ে ধরে থাকবে। যুগের বা কালের বন্ধন তা ক্ষয় করতে পারবে না। রবীন্দ্রনাথ নেই, তাতে দুঃখ করার কিছু নেই। তিনি তার যতটুকু দেবার ছিল ততটুকু দিয়ে গেছেন, এর বেশি তো তাঁর দেবার নয়। ভুলে গেলে চলবে কেন, এটা ছিল তাঁর তীর্থস্থান। জীবনের তীর্থ শেষ করে যাত্রী মিলিয়ে গেছে অনন্তের কোলে। তিনি নিজেই কেউ বলেননি, আমি এসেছি এই ধরনের মহাতীর্থে। তো এই রইল আমার পাঠ পর্ব। আমার উপস্থাপনার প্রায় শেষ দিকে চলে এসেছি। আগেই বলেছিলাম তার এই পরিচিতিতে যে কিঞ্চিত কবি কথাটির উল্লেখ ছিল, সেটি সূত্র ধরে আমি আরও কিছু পাঠ করব। সেটি হচ্ছে তার কবিতা। একেবারে শেষে রয়েছে কবিতাটি, টানা একটি মুক্ত ছন্দে রচিত লেখা। আমি দ্রুত পড়ে শোনাই এবং এর মধ্য দিয়ে আমি তার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আমার এই উপস্থাপনা শেষ করব। যাত্রীরা নাবে, যাত্রীরা ওঠে, যন্ত্রীরা জাগে, শান্ত্রীরা ছোটে। রাতের শতবন্য গহন ঘন অরণ্য, কভু করিনে গণ্য। ক্ষুধারণ্য তোমাদের জন্য আমরা আনি, আমাদের পণ্য তোমাদের জন্য আমরা আনি। রেল চালাই, রেল চালাই, আমরা রেল চালাই, রেল চালাই। কে জানে আহা, কে জানে কার বধুয়ার প্রাণে, কার হৃদয়ের টানে কত শত ব্যথা আনে। ও তুমি উঠবে না, উঠবে না, ও তুমি নাববে না, নাববে না। আহা তোমার বুঝি ফুরোয় ছুটি, পথের মাসল পথের পুঁজি। থাক পড়ে চল ছেড়ে জংশন বন্দর, পথ মাঠ প্রান্তর। রেল চালাই, রেল চালাই, আমরা রেল চালাই, রেল চালাই। ওড়ন্ত হাওয়ায় ওড়না ওড়াই, ঘুমন্ত গানের পাখনা মেলাই। লাল সংকেত নীল সংকেত, কখনো তোলে ডানা, কখনো করে মানা। রেল চালাই, আগুনে ছড়াই, রেল চালাই, আঁধার সরাই, রেল চালাই, দুঃখ জমাই, রেল চালাই, ঘুম তাড়াই, রেল চালাই, রেল চালাই, আমরা রেল চালাই, রেল চালাই। আকাশকে করে সীমানা, আমাদের রানা গোনা। ঘুমের রাজ্যকে গুঁড়িয়ে ফেলে, বুকের রক্তকে জড়িয়ে তুলে। চল চল ধেয়ে চল, চল চল গেয়ে চল। আর দ্রুত বাষ্পে রাত ভোর করব, আর দ্রুত হস্তে কুয়াশাকে ছিনব। আগামী দিনকে হাতের মুঠোয় আনব, চল আনব। আগামী সূর্যকে মাস্তুলে তুলে ধরব, তুলে ধরব। তো এই প্রত্যয় ব্যক্ত করে আনিস চৌধুরী তার কবিতাটি শেষ করেছেন। আমি আমার নিজের উপস্থাপনাও ইতি টানতে চাই, তবে তার আগে আরও একবার এই ক্ষণজন্মা লেখক, চিন্তক, সংস্কৃতিজনকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। সেই সঙ্গে কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিতে চাই তার গুণীকন্যা লুবা নাহিদ চৌধুরীকে, বেঙ্গল পাবলিকেশনস থেকে এই অসাধারণ এবং মূল্যবান গ্রন্থটি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। রবীন্দ্রনাথের মৃত্যু মাসে এই আগস্টে এমন একটি রবীন্দ্র শ্রদ্ধা নিবন্ধ প্রকাশ এবং পাঠ করতে পেরে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দ এবং সন্তুষ্টি বোধ করছি। আপনারা ভালো থাকবেন। আবারও অধীর ভবিষ্যতে অন্য কোনো বই, অন্য কোনো লেখককে নিয়ে আপনাদের সবাই উপস্থিত হবার বাসনা এবং অঙ্গীকার ব্যক্ত করছি। ধন্যবাদ।